ধন্যবাদ কাজী আল মাহফুজ সাহেবকে এবং ধন্যবাদ শাহিন মাহমুদ স্যারকে এবং উপস্থিত সব চিকিৎসকবৃন্দ, যারা জুনিয়র চিকিৎসকবৃন্দ, আমি যতটুকু জানি সেই বললাম। তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এবং হোমিওডাইজেস্টের সঙ্গে আমার কিন্তু বহুদিনেরই যোগাযোগ, একদম প্রথম দিক থেকেই যোগাযোগ। পরবর্তীকালে আমি বগুড়ার একে সাগর সরকারের সৃষ্টি হোমিও দর্পণে আমি যোগ দিই। কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে যোগাযোগ কম হলেও কোনো অসুবিধা নেই। যদি নীতিবোধ থাকে, এখানে যোগাযোগটা একদিন পরে হলো পরে, 1 বছর পরে, 10 বছর পরে হলে একই থাকবে, সম্পর্কের উষ্ণতা কমে না। কারণ আমরা প্রথম থেকেই হোমিওপ্যাথির পক্ষে কথা বলার চেষ্টা করেছি এবং আপনারা হোমিও দর্পণে ঢুকে দেখবেন হোমিওপ্যাথি বিরোধী কোনো বিজ্ঞাপন ওখানে দিতে পারবে না কেউ। আমার নজরে পড়লে তো আমি আগে বাদ দেবো। আমরা এই জায়গাটা করেছি এবং হোমিও ডাইজেস্টকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই যে তারা আমাকে উপযুক্ত মনে করেছেন অ্যাডভান্স স্টাডির জন্য। আমি জানি না কতটা যোগ্য, তবু তাদের এই যোগ্যতা, মানে আমার যোগ্যতার সার্বিক চেষ্টা করে আমার যতটা জানি আমি চেষ্টা করবো তাদের এই মর্যাদা দেওয়ার জন্য। যেহেতু ব্যক্তি ভুল হতেই পারে, ভুল ত্রুটি মানুষের সাধারণ বিষয়। ঘটনা হচ্ছে যে যদি ভুল ত্রুটি হয় সেটা আমাদেরকে ক্ষমা করবেন। এবং আজকের এই স্পেশাল ব্যাপারটা আমি কেন গ্রহণ করেছি, হোয়াট ইজ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি তো সবাই ভাববেন ছাত্র, তাই তো আমি তো হোমিওপ্যাথি পড়ছি এত বছর ধরে, এই তো সায়েন্স স্যারের কাছে এতদিন ধরে আমরা ক্লাস করলাম, আবার হোমিওপ্যাথি কি করবো? প্রেক্ষাপটটা সেখানে নয়। প্রেক্ষাপটটা হচ্ছে সেখানে যেখানে হোমিওপ্যাথি এই পাশ করলো এই জুনিয়র ছেলেরা, এদের মগজ ধোলাই করার জন্য প্রচুর লোক বসে আছে। এই ছেলেগুলোকে মগজ ধোলাই করবে, মগজ ধোলাইকে তাদের স্বার্থ চরিতার্থ করবে। ফলে হোমিওডাইজেস্ট যে আজকে কাজটা করলো, এত কষ্ট করে এত পরিশ্রম করে করলো, সেই কাজের তো নষ্ট হয়ে যাবে। যদি একটা ছেলেও যদি নষ্ট হয় সেটাই অবশ্যই খারাপ লাগবে। এবং আমাদের ইচ্ছে সবাই যেন ঠিক মতন করেন, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আজকে আমি হোমিওডাইজেস্টকে এবং হোমিওডাইজেস্টের সম্পাদক, কর্ণধার প্রত্যেককে বা যারা অঙ্গাঙ্গিভাবে তাদের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট করে কিছু বক্তব্য বলছি। বক্তব্য স্বীকার করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যদি উৎস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নদী শুকিয়ে যাবে। তাই আগে উৎসের সন্ধানে প্রথমেই আমি আমার গুরু ডাক্তার এস.এন. চ্যাটার্জি, ডাক্তার ডি ব্যানার্জি, ডাক্তার ডি রায়, ডাক্তার কেশি দাস, ডাক্তার বিভা কাঞ্জিলাল এবং তপন কাঞ্জিলাল মহাশয়কে আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই। এর মধ্যে একমাত্র তপন কাঞ্জিলালই বেঁচে আছেন, আর কেউ নেই। তিনি এখন আমার শিক্ষক বা গুরু। তো ফলে এদের কাছ থেকে আমি যা শিখেছি, এবং আমি যে এই আলোচনাটা করছি হোয়াট ইজ হোমিওপ্যাথি, এটা হচ্ছে ডাক্তার জে.এন. কাঞ্জিলালের লেখা। আমার মনে হয় জে.এন. কাঞ্জিলাল হচ্ছে সবচেয়ে অবহেলিত। আমি তো মনে করি তাকে অবহেলা করে আমরা নিজেদের সর্বনাশ করেছি। এবং আমার জীবনে জে.এন. কাঞ্জিলাল হচ্ছে ধ্রুবতারা। আমার যা মেরিট, আমার যা বিদ্যে বুদ্ধি দৌড়, হ্যাঁ, এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ আমি থাকার চেষ্টা করেছি, কারণ আমি নিজের মেরিটটা বুঝি। কিন্তু আমাকে এই জে.এন. কাঞ্জিলালের লেখা পড়ে বা পড়ে আমার আমূল সংস্কার হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এখন হোমিওপ্যাথি করছি। সোজা কথা, হোমিওপ্যাথি এনজয় করছি, এক কথায় বলি এনজয় করছি। তার ফলে এদের স্মরণ করে আমি কিছু কথা এখন বলতে শুরু করছি। জে.এন. কাঞ্জিলাল সম্পর্কে একটু বলা দরকার। জে.এন. কাঞ্জিলাল কিন্তু খুলনার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1955 সালে। পূর্ব পাকিস্তান থেকে তাকে এক বস্তে 155 টাকা পকেটে নিয়ে তিনি বেরিয়ে চলে আসেন। এসে তিনি কিন্তু এখানে হোমিওপ্যাথির সাম্রাজ্য গড়ে তোলেন। শুধু তাই নয়, গোটা ওয়ার্ল্ডে তার স্বীকৃতিও ছিল। তিনি খুব বেশি লিখে যেতে পারেননি, লিখেছেন খুব অল্প। কিন্তু আমাদের এই যে হোমিওপ্যাথির 153 নম্বর ধারা সূত্র, সেখানে কি বলা হচ্ছে? আনকমন পিকুলার সিমটম। সিমটম তো লক্ষ লক্ষ আছে, কিন্তু আনকমন পিকুলার মানে গুণগত মানে
যা থাকবে তার উপর ভিত্তি করে চিকিৎসা করতে হবে। তার লেখা কিন্তু গুণগত মানে কিন্তু অসাধারণ, অনন্য সাধারণ, এবং তার ইংরেজি অসাধারণ সোজা কথায়। তাকে সবটা বোঝা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আমি যেটুকু বুঝেছি সেইটুকুর উপর ভিত্তি করেই আমি বলবো। এবং আমার সিনিয়র হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আমাদের আছে, সেটা হচ্ছে কি জুনিয়রদের পথ দেখানো। যেভাবে আমাদের সিনিয়ররা আমাদের পথ দেখিয়েছেন, নিঃস্বার্থভাবে তারা দেখিয়েছেন, হ্যাঁ, আমাদেরও সেটা দেখানো কর্তব্য বলে মনে করি। তাহলে এবার হচ্ছে কি হোমিওপ্যাথি কি, এটা এটা নিয়ে আলোচনা করছি। তো তার আগে একটু ভূমিকার আমাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে। সেটা হচ্ছে কি না, বর্তমান যুগে হোমিওপ্যাথি যা চলছে, কলেজ বলুন বা অন্য জায়গায়, এইটা আমি নিন্দা সুযোগ বলতে চাইছি না, যা চলছে আমরা সকলেই জানেন। এবার তাহলে কি হচ্ছে, এই অর্গানন সম্মত যে চিকিৎসা পদ্ধতি, একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি, সেই সুন্দর চিকিৎসা পদ্ধতিটা কি হচ্ছে, কিছু মেথডওয়ালা তারা কিন্তু এই গন্ডগোলটা করে তারা কিন্তু এই জুনিয়র শিক্ষকদের দলে টেনে নিচ্ছে। এটা কি সহজ পন্থায় রোজগার করা। হ্যানিম্যানের জীবনী বা হোমিওপ্যাথির স্রষ্টার জীবনী যদি আপনারা পড়েন, সেখানে হ্যানিম্যান যখন তার অ্যালোপ্যাথি চিকিৎসা তখনকার যে তিনি ত্যাগ করলেন কিসের জন্য, তার ক্ষতিকারক দিকের জন্য তিনি ত্যাগ করলেন। সেখানে রিচার্ড হিলের ভাষায় কি বলছেন, গিভ আপ দ্য মেডিকেল প্রফেশন অ্যাজ হি প্রেফার্ড অনারেবল পোভার্টি। দেখুন, অনারেবল পোভার্টি কি বড় কথা। আমি স্রষ্টার জীবনশৈলীকে যদি অনুসরণ না করি, তার সৃষ্টিকে উপলব্ধি করবো কি করে? তাহলে এই হচ্ছে প্রশ্ন। এইবার প্রশ্ন যেটা হবে, যে কথাটা বলা হবে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, হোমিওপ্যাথির উন্নতি সাধনের জন্য আমরা একটা কাজ করছি, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমরা একটু অর্থোডক্স স্কুলে চলে যাই, অর্থোডক্স স্কুল, ওল্ড স্কুল, অর্থোডক্স স্কুল, সেখানে চলে যাই। সেখানে পণ্ডিতের অভাব নেই। দেখুন, যিনি চোখ সম্পর্কে খুব পণ্ডিত তিনি আই স্পেশালিস্ট, যিনি হার্ট সম্পর্কে বা হৃৎপিণ্ড সম্পর্কে গভীর জ্ঞানের রাখতে পারেন, তিনি কিন্তু হার্ট স্পেশালিস্ট। তাহলে এইরকম ভাবে ভীষণ স্পেশালিস্ট সিস্টেম সেখানে ডেভেলপ করেছে। স্পেশালিস্ট সিস্টেমের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, খুব অল্প ক্ষেত্রেই সেটা প্রয়োজন আছে। শারীরিকভাবে ব্যবহার করলে মানব জাতি সর্বনাশ ছাড়া আর কিছু হবে না। এবার দেখুন, এই যে সিস্টেমগুলো, একটা মানুষের 4-3টে রোগ অনেকেরই থাকে। এক একটা ওষুধের কিন্তু বৈজ্ঞানিকভাবে ইয়ে করে তার সাইড এফেক্ট বার করা হয়েছে, কিন্তু যখন একসঙ্গে 3-4টে যখন মেডিসিন রোগের জন্য আলাদা আলাদা করে ঢুকবে, সেখানে তার সামগ্রিক রেজাল্ট কি আসবে সেটার সম্বন্ধে কোনো ডাটা নেই। শুধু তাই না, কোনো ডাটা নেই সেখানে কোনো ডাটা নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই মানুষগুলো আলটিমেটলি কি ধরনের সাইড এফেক্ট হচ্ছে সেটাকে কি করে আটকাবো তার সম্বন্ধে কোনো দিশা নেই। সাইড এফেক্ট। এরপরে আমরা আসছি কোথায় না, এখানে তাহলে এরকম কিরম হলো, এই যে এক একটা অংশের ডেভেলপমেন্টের জন্য তাদের চিকিৎসার মধ্যে কোথায় নেই, সার্বিকতা নেই। অ্যাজ এ হোল সার্বিকতা নেই। এই সার্বিকতা নেই বলেই গন্ডগোলটা। তারা মানুষকে ইউনিট হিসেবে দেখেন না, তারা দেখেন এক একটা রোগকে আলাদা আলাদা আইসোলেটেড দ্বীপ বা আইসোলেটেড আইল্যান্ড হিসেবে তারা দেখে। তা তো নয়, আসলে মানুষ তো তা নয়। এইখানেই হচ্ছে হ্যানিম্যানের সঙ্গে পার্থক্য। হ্যানিম্যান এখানে সিকনেসের কথা বলেছেন, তারা ডিজিজের কথা বলছেন। হ্যানিম্যান এক জায়গায় বলছে দেয়ার ইজ নো ডিজিজ এক্সেপ্ট সিকনেস। কথাটা খুব হজম করা মুশকিল আছে। তাহলে এবার দেখা যাচ্ছে কি, এই যে আমাদের হোমিও সমাজে বিভিন্ন রকম চিকিৎসা মেথড, যারা ওই পলি করে বা বায়োকেমিক মাদার ফাদার যা কিছু করে, ওগুলো বাদ দিল, ওগুলো হিসেবের মধ্যে আসছে না। সিঙ্গেল মেডিসিন দিলেও কিন্তু সেটা হোমিওপ্যাথি হয় না। তারা যে করছেন, তারা কি পণ্ডিত কম আছে মনে করেছেন? কারণ আমি কিছু লোকের সঙ্গে তর্ক করেছি তো আমার জীবনে।
তাদের হারাতে গেলে কয়েক ঘন্টা সময় লেগেছে তাদের চুপ করাতে। তো ফলে ব্যাপার হচ্ছে, আমি জানি তাদের ডেপথ, মারাত্মক ডেপথ আছে। এটা সাধারণ যারা নতুন পাস করে বেরোচ্ছে তারা তো এই ফাঁদে পা দিতেই পারে। বাবা আমি এই করলে অনেক টাকা রোজগার করব। সেখানে হ্যানিম্যানের এই কশানটা দিয়ে দিলাম। তিনি অনারেবল পোভার্টি মেনে নিয়েছেন। তিনি মেনেছেন বলে আজকে বহু মানুষের দারিদ্র্য দূর করার ক্ষমতা অর্জন করেছেন, যেটা আমাদের আছে উত্তরাধিকার সূত্রে অর্পণ করেছেন তিনি। এবার আসা যাক, তাহলে এই যে যারা এক একটা অংশের ডেভেলপ করেছেন, তারা মনে করছেন আমরা হোমিওপ্যাথি। ধরুন আজকে সরকার থেকে ডাকা হলো যে আমরা হোমিওপ্যাথি সম্পর্কে কিছু কাজ করতে চাই, আমরা সরকারি কর্মসূচির মধ্যে আমরা আনতে চাই। এবার বলুন আপনাদের মধ্যে প্রকৃত হোমিওপ্যাথি কি কে? এইবার দেখবেন মজাটা কোথায় লাগবে, মারামারি লেগে যাবে। এ বলবে আমি, ও বলবে আমি, ও বলবে, এই গন্ডগোল শুরু হয়ে যাবে। আর আমাদের এই যে কি বলবো, আমাদের যে অমিল বা পরস্পরের যে মিল নেই, এই সুযোগটা কিন্তু অন্য প্যাথিরা নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা এদের সঙ্গে মিলবই বা কি করে? মেলা যায় কি? আসুন, ধরুন আপনার নাকটা এখন স্বাভাবিক, এই ধরুন আমার নাকটা স্বাভাবিক, এখন আধার যদি বেড়ে যায় তাহলে কি আমি স্বাভাবিক থাকবো? না। তাহলে কোনো অঙ্গের কিন্তু সামঞ্জস্যবিহীন যদি কোনো কিছু হয়, অসঙ্গতিপূর্ণ যদি কোনো কিছু ঘটে থাকে, সেটাকে তো অসুস্থ অবস্থাই বলে। এইটা হচ্ছে অসুস্থ অবস্থারই প্রকাশ। এবং এখানে মূল চালিকা শক্তি হচ্ছে লোভ, অল্প পরিশ্রমের লোভ, দ্যাট ইজ সাইকোটিক ফেনোমেনা। এই জায়গাটা সাবধান হতে হবে। এবং জুনিয়র ডাক্তারদের একটা কথা বলি, আমরা কি সব মুক্ত পুরুষ? তা নয়। আমাদের প্রত্যেকের মধ্যে সোরা, সিফিলিস, সাইকোসিস আছে। আপনি যদি ডেইলি এক্সারসাইজ করেন, আপনার শরীরের সামর্থ্য বাড়বে। যদি আপনি কিছু মানসিক ব্যায়াম ট্যায়াম যদি করেন, তো মনের সামর্থ্য বাড়বে, শক্তিশালী হবেন। এবার মায়াজামের ক্ষেত্রেও সোরাসিপিলি সাইকোসিস বাইরে আপনার নয়। আমরা যদি অল্প পরিশ্রমে কৌশলবাজি করে যদি বেশি রোজগার করা ধান্দা করি, এটা কোন ধরনের প্র্যাকটিস? এটা হচ্ছে সাইকোটিক প্র্যাকটিস। সাইকোসিক প্র্যাকটিস মানে কি? সাইকোসিসের এক্সারসাইজ করা হবে। এই সাইকোসিসে যদি এক্সারসাইজ আপনারা করেন, ফলে আপনার মধ্যে যে সাইকোসিস যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং অ্যাক্টিভ হওয়ার ফল কি হবে? ফল বুঝতেই পারছেন, ওয়েজেস অফ সিন ইজ ডিজিজ। পাপের বেতন হচ্ছে রোগ, আর রোগের বেতন হচ্ছে মৃত্যু। ফলে যা করবেন ভেবে চিন্তে করুন। এটা কোনো ধর্ম কথা আমি শোনাইনি, এটা বিজ্ঞানের কথা বলছি। আপনার পড়ে দেখুন, ক্রনিক ডিজিজ পড়ে দেখুন হ্যানিম্যানের। জেনারেশন আফটার জেনারেশন এইভাবে প্রবাহিত হচ্ছে। ফলে আপনি কিভাবে চলবেন সিদ্ধান্ত করে নিন। হ্যানিম্যান সেখানে 9 নম্বরে বলেছেন, উই হ্যাভ টু রিজন গিফটেড মাইন্ড। এবং আমাদের হেলদি ইনস্ট্রুমেন্ট, মানে এই যে দেহটা, মানব কল্যাণ, ফর দ্য হায়ার পারপাস অফ লাইফ। আপনি কতটুকু করতে পারছেন নিজেকে জাজ করুন, তবেই বুঝতে পারবেন। যে একটি মানুষ, একটি চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সারাদিনে যদি আপনি একটি রুগী যদি ঠিক নীতি মেনে যদি করেন, তাতে যদি আপনি আধবেলা যদি আধ পেটে খেয়ে থাকেন, আপনাকে স্যালুট জানাই। আর যারা মানুষকে ঠকিয়ে, এই আর্ত মানুষকে ঠকিয়ে যারা রোজগার করেন, তাদের আমি ঘৃণা করি। ফলে এই শত্রুর প্রতি ঘৃণাটা থাকা দরকার। যদি শত্রুর প্রতি ঘৃণা না থাকে, তাহলে বুঝবো হোমিওপ্যাথির প্রতি আপনার ভালোবাসা মেকি, মিথ্যা। এই কথাটা আমার গুরু ডাক্তার তপন কাঞ্জিলাল বারে বারে আমাদের বলতেন, তোর ভালোবাসা মিথ্যে, শত্রুর প্রতি যদি তোর ঘৃণা না থাকে। ফলে আজকে আসুন আমরা সমবেতভাবে, প্রকৃতভাবে চেষ্টা করি, যেটা আপনার শাহিন মাহমুদের কাছে শিখছেন, বা আরো অনেক শিক্ষক আছে ওখানে, তাদের কাছে শিখছেন যে কিভাবে হোমিওপ্যাথিটা করতে হবে, মানে নিয়ম মেনে আর প্রকৃত ধারা বলুন বা আদর্শ হোমিওপ্যাথ, সেটা আপনারা শিখছেন। এইবার আসা যাক যে আমরা হোমিওপ্যাথি হচ্ছে কি? মৌলিক বিজ্ঞান। হোমিওপ্যাথি হচ্ছে মৌলিক বিজ্ঞান। এখনো পর্যন্ত তাকে যৌগিক করা যায়নি। আমরা এই বিজ্ঞানকে আমরা ফিজিক্যাল সায়েন্স দিয়ে বলুন, কেমিস্ট্রি দিয়ে বলুন, বা বর্তমানে কোয়ান্টাম থিওরি, অনেক কিছু দিয়ে আমরা চেষ্টা করছি এইটাকে মানে কি ব্যাখ্যা করার চেষ্টা করছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্যাখ্যাই করি না কেন, হোমিওপ্যাথির সার্বিকতা এবং স্বতন্ত্রতার এই যে নীতি, একে বাদ দিয়ে আমরা কোনো ব্যাখ্যা অ্যাকসেপ্টেবল হওয়া উচিত নয় হোমিওপ্যাথিতে।
এবং দেখুন বর্তমান আধুনিক যুগে যে জেনেটিক জিন তত্ত্ব আবিষ্কার হয়েছে, এই জিন তত্ত্ব আবিষ্কার হয়ে দেখা যাচ্ছে যে জিন তত্ত্ব আবিষ্কার যেটা সেটা সত্য, এবং সেখানে প্রত্যেকেই বলছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই আলাদা, কেউ আলাদা ইয়ে নয়। এত বড় আবিষ্কার হওয়া সত্ত্বেও কিন্তু সেই অনুযায়ী তারা মেডিসিন সিস্টেম তারা তৈরি করতে পারলেন না। ওয়ারাস হোমিওপ্যাথ হ্যানিম্যান যে যুগে জিনের কোনো গল্পই নেই, যে সময় একটা স্টেথোস্কোপ ছিল না, সেই যুগে তিনি এই স্বতন্ত্র হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করলেন। এবং আপনারা যারা একটু সিনিয়র যারা চিকিৎসক তারা প্রত্যেকেই আপনারা জানেন যে অনেক সময় আমরা দাদু ঠাকুমার সিমটম দেখেও তার নাতিকে আমরা আরোগ্য করে দিতে পারি তার উপর ভিত্তি করে। তাহলে জীবন একটা প্রবাহ, জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই প্রবাহটাকে কিন্তু আমরা যদি না বুঝতে পারি, এই প্রবাহটা বোঝার মধ্যে দিয়ে আমরা সিকনেসকে বুঝবো, নট ডিজিজ। ডিজিজ হচ্ছে সিকনেসের প্রোডাক্ট, ডিজিজের জানার প্রয়োজন আছে, সেটা কিন্তু আজকে ওই জায়গাটা আমি যাব না, নেই এ কথা। তার আগে যেটা জানা দরকার সিকনেস। ফলে ব্যাপার হচ্ছে কি যে আমরা যদি হোমিওপ্যাথির ডেফিনেশন যদি আমরা পরে আসবো, তাহলে হোমিওপ্যাথি একটা মৌলিক বিজ্ঞান, তাকে কেমিস্ট্রি দিয়ে ফিজিক্স দিয়ে এখনো পর্যন্ত ব্যাখ্যা করা যায়নি, ভবিষ্যতে করা যাবে না এরকম দাবি আমি করছি না, করা যেতেই পারে, তার মৌলিকত্ব হানি হবে না। তাহলে এইটাকে আমি হোমিওপ্যাথিকে আমি এই কারণেই বলছি যে আল্ট্রা মডার্ন সিস্টেম অফ মেডিসিন বা মডার্ন সিস্টেম অফ মেডিসিন, হোয়ার এজ অর্থোডক্স সিস্টেম অফ মেডিসিন যেটা, সেখানে দেখুন অর্থোডক্স মেডিসিন সিস্টেম অফ মেডিসিন কি কি দিয়ে তৈরি। সেখানে ধরুন কেমিস্ট্রিটা প্রথম, রসায়ন বেশি, তারপর সেখানে হচ্ছে ধরুন জীবনবিজ্ঞান আছে, সেখানে ইয়ে আছে, ভৌত বিজ্ঞান আছে, এবং স্ট্যাটিস্টিক্স আছে, পরিসংখ্যান বিদ্যা। এই চারটের উপরে কিন্তু এটা দাঁড়িয়ে আছে। তাহলে এটা কি হলো, এই যে সোকল মডার্ন সিস্টেম অফ মেডিসিন, হোয়াট ইজ দিস, এই চারটের সমন্বয়ে গঠিত। বিজ্ঞান যখন আছে তার ডেফিনেশন থাকবে। আপনি জীবন বিজ্ঞানে বই খুলুন, জীবন বিজ্ঞান কাকে বলে আপনি পাবেন। আপনি পরিসংখ্যানে বই খুলুন, পরিসংখ্যান কাকে বলে আপনি পাবেন। আপনি ভৌত বিজ্ঞান পড়ুন, সেখানে সবকিছুই পাবেন, প্রত্যেকটা বিজ্ঞানে কিন্তু ডেফিনেশন আপনি পাবেন। কিন্তু এখানে এই খিচুড়ি বিজ্ঞানের ডেফিনেশনটা আপনি দেবেন কোথা থেকে, দেওয়ার কোনো রাস্তা নেই। অথচ গোটা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, কিসের জন্য দাপিয়ে বেড়াচ্ছে, আমরা অক্ষম বলে। আমরা অক্ষম, আমরা পারি না। মানুষ আস্থা আমাদের উপর নেই কেন, আমরা পারি না বলে। দেখুন কিছুদিন আগে আপনাদের যখন ইয়ে গেল, মহামারী গেল যখন, বুক চিতিয়ে কিন্তু হোমিওপ্যাথটা লড়াই করেছে, তার ফল কি পেয়েছিলেন, নাই বা বললাম। এই আঘাতগুলো আসবে, বলে আঘাত তব পরস্তব, এইটা যদি ভেবে নিতে পারি তাহলে আমরা কিন্তু এগিয়ে যাব। এবং অ্যানিম্যান অর্গানন প্রথম শুরু করলেন কি অর্ডে সাপেরে দিয়ে। সাহসী ছাড়া হোমিওপ্যাথ কেউ হতে পারে না, সাহসী লাগবে, সততা লাগবে, সততা হচ্ছে মাস্ট। এটা যদি না লাগে, আমি তো ক্লাসের মধ্যে বলি যে আপনি অসৎ পথে রোজগার করে প্রতিপালন করবেন না আপনার সংসার, তার ফল ভোগ করবেন। আমি এটা ধর্মীয় কথা বলি না, আমি বিজ্ঞানের কথাই বলি। আমি বিজ্ঞানের কথাই বলি, কেন বলি সেটা একটু আগে আমি বললাম। তাহলে এইবার হচ্ছে কি যে এই যে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু স্রোতের বিপরীতে হাঁটছি, স্রোতের বিপরীতে আমরা হাঁটছি। এইবার আমরা মূল জায়গায় আস্তে আস্তে চলে যাব, কিভাবে সেটা আমি যাচ্ছি, একটু আমাকে সময় দিন, আমি রেডি করি।
একটু দেরি হচ্ছে, হ্যাঁ এসে গেছে, জায়গায় এসে গেছে। হুম। আজকে আমি আগেই বলেছি জে.এন কাঞ্জিলালের ইয়ে থেকে আমরা পড়াশোনা করছি। এখানে হোমিওপ্যাথি বলতে কি বোঝায়? এখানে জে.এন কাঞ্জিলাল বলছেন, a controversy has been prevailing in the homeopathic school as to the exact meaning of the word homeopathy, whether it means only a special form of therapeutics or by means of distinct system of medicine. বাংলা করলে কি দাঁড়ায়? একটা বিতর্ক প্রবলভাবে বিদ্যমান হোমিওপ্যাথিতে যে হোমিওপ্যাথি শব্দের প্রকৃত অর্থ কি, এটা কি বিশেষ প্রকারের ওষুধ প্রয়োগের রোগ আরোগ্য, অথবা এটি একটি স্বতন্ত্র বা মৌলিক চিকিৎসা পদ্ধতি? এই প্রশ্নটা কিন্তু জেন কাঞ্জিলাল ছুড়ে দিয়েছেন। ছুড়ে দিয়ে এবার তিনি কি বলছেন, যতক্ষণ না পর্যন্ত এই বিতর্কে মীমাংসা হচ্ছে ততক্ষণ হোমিওপ্যাথির সার্বিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমরা কি করছি এটা বোঝা কিন্তু খুব জরুরি। এরপরে কি বলছে, থেরাপিউটিক্স নিয়ে বলছেন, থেরাপিউটিক্স মিনস এ ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ অ্যান্ড অ্যাকশন অফ দ্য রিমেডিয়াল এজেন্টস। থেরাপিউটিক বলতে কি বোঝায়? এক প্রকার ওষুধবিদ্যার শাখা যা রোগীর নয়। দেখুন এখানে কথাটা কিন্তু ওই মেডিকেল থেকে দেখুন, রোগীর নয় কিন্তু রোগের চিকিৎসা, এই রোগীর নয়টা আমার সংযোগ আর কি, চিকিৎসা বা ওষুধের ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। রোগ আর রোগীর মধ্যে যে অনেক পার্থক্য আছে, এইটা হোমিওপ্যাথি করতে গিয়ে যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন, বহু জায়গায় আটকে যাবেন আপনি। বিশেষ করে ফলো আপে তো আগে আটকাবেন, প্রথম প্রেসক্রিপশনও অনেক গন্ডগোল হবে। এই জায়গাগুলো খুব ক্লিয়ার ভাবে বোঝা দরকার আছে। তাহলে কি হলো, হোমিওপ্যাথি শুধু থেরাপিউটিক্স নয় হয়, তাহলে হোমিওপ্যাথিক সার্বিকভাবে প্রকাশ করবে না। এটা যদি থেরাপিউটিক্স হয়, শুধুমাত্র থেরাপিউটিক্স হয়, থেরাপিউটিক্সের মূল ব্যাপারটা কি, এই রোগে এই ওষুধ, এই জায়গায় এই ওষুধ, এই যে থেরাপিউটিক্সের যে এই যে চয়েস অফ সাইট, হ্যাঁ, এই যে বিশেষ করে এই জায়গাটা যদি হতো তাহলে হোমিওপ্যাথি তাহলে তো থেরাপির ইয়ে নয়, হোমিওপ্যাথি সার্বিকতার সঙ্গে এটা মেলে না। আপনারা দেখবেন একটা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে আমরা এরকম দেখেছি যে এটা যদি তাই হতো, যেমন একটা ছোট উদাহরণ দিচ্ছি, এক পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, তার ওই পায়ের যন্ত্রণায় তিনি ঘুমোতে পারেন, তাকে একটা ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ দেওয়ার পরে পা গুলো সব ফুলে গেছে, ফুলে গিয়ে ভয়ঙ্কর যন্ত্রণা। তার বাড়ির লোক কদিন পরে আমার কাছে চেম্বারে এসে মানে হামলা করার মুড নিয়ে আর কি, হামলা করার মুড নিয়ে তিনি এসছেন। তো তখন আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে ব্যথা তো বেড়েছে না, উনি আসতে পারছেন না, হাঁটতে পারছেন না, অনেক কিছু বললেন। আমি বললাম যে হ্যাঁ, রাত্রিবেলায় নাতিদের যে তুলে তুলে টিপে দিতে বলতো সেটার কি খবর? তখন এক নাতি বলছে, না 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 ঠাম্মা এখনো ওসব করে না, রাত্রিবেলা নাক ডেকে ঘুমো, ওনার নাক ডাকার জন্য আমরা ঘুমোতে পারি না, ওনার নাক ডাকার জন্য ঘুমোতে পারি না। হোয়াট ইজ দিস? রোগীকে তখন তাকে বললাম, আপনি ফোলা দেখে যতটা কষ্ট পাচ্ছেন, উনি যখন ব্যথা নিয়ে যতটা কষ্ট পাচ্ছেন, যদি সত্যি ভেতরে যদি তার কষ্ট থাকতো তাকে তো এইভাবে বোঝাতে হবে, তাহলে কি উনি ঘুমোতে পারতেন? বলে হ্যাঁ ডাক্তারবাবু, এটা তো আপনি ঠিক বলেছেন, এটা তো আপনি ঠিক বলেছেন, আপনি যান বাড়িতে যান, ওষুধের ডোজটা বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দিচ্ছি বুঝতেই পারছেন। তাহলে এই যে রোগকে চেনা, রুগীকে চেনা, এইটা যদি পার্থক্য না করতে পারে তাহলে মহা মুশকিল। হ্যাঁ, আমরা খুব সৌভাগ্যবান যে আমরা হ্যানিম্যানের ছাত্র। তিনি মেডিকেল সায়েন্সে একটা বিপ্লব করে দিয়ে গেছেন। যে বিপ্লব একদিনেই বিপ্লব জিতে যাবে তা তো নয়, জিতবো তো আমরা বটেই যদি আপনারা এগিয়ে নিয়ে যান, কারণ আমাদের শেষ সময় হয়ে এসছে। ফলে এই যে রোগ এবং রোগীর মধ্যে পার্থক্য, এটা যদি না বোঝে তার পক্ষে হোমিওপ্যাথি করা সম্ভব নয়। তো এইখানে দেখুন, সাধারণ ডাক্তাররা ভয় পেয়ে যাবে, হ্যাঁ যে যেটার জন্য ওষুধ খেলাম সেটা বেড়ে গেল, আপনি এই করেছেন ওই করেছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে থেরাপিউটিক্স এখানে তাহলে কি বুঝলেন আপনি, এই ওষুধটা কি শুধুমাত্র ওই গাঁটে কাজ করেছে তা তো নয়, শরীরের প্রতিটি জায়গায় কাজ করে, তাই এমনকি স্লিপ সেন্টারে পর্যন্ত কাজ করেছে।
তা যদি এরকম থেরাপিউটিক্স মানে ওই সকল সিস্টেম অনুযায়ী যদি থেরাপিউটিক্স যদি আমাদের ধরে, আজকে থেরাপিউটিক্স উপর ভিত্তি করে অনেকে চিকিৎসা করছে, ফলটা কি হবে আর বলার অপেক্ষা রাখে না। সাবধান, সাবধান, এখনো সাবধান হন, নাহলে কিন্তু বিপদে পড়বেন, মানুষের অনেক ক্ষতি করে দেবেন আপনারা। তার সার্বিকতা প্রকাশ হতে হবে। এখানে সার্বিকভাবে পেশেন্টটা ভালো আছে মানে তার ঘুমটা ভালো হচ্ছে, এটাই তো সবচেয়ে বড় কথা। সার্বিক সিমটমের মধ্যে তো ঘুমও পড়ে। আচ্ছা, এবার হচ্ছে কি, সিস্টেম অফ মেডিসিন যদি ধরি, আগে ওটা কি বললাম, থেরাপিউটিক্স কিনা, এবার একটা সিস্টেম অফ মেডিসিন কিনা হোমিওপ্যাথি। এক একটা কথার উত্তর কিন্তু জেন কানিলা দিয়েছেন, সেটাকে আমার মতন ব্যাখ্যা করেছি। সিস্টেম অফ মেডিসিন ইজ অ্যান interdisciplinary field of study that looks at the system of the human body as a part of an integrated whole. Integrated wholeটা মাথায় রাখুন, integrated whole encompassing biochemical, physiological and environmental interaction. বাংলা বললে কি দাঁড়ায়, সিস্টেম অফ মেডিসিন বলতে বোঝায় চিকিৎসা শাস্ত্র সম্পর্কে বিভিন্ন বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রাণ রসায়ন, গভীর শারীরবৃত্তীয় এবং পরিবেশের মিথস্ক্রিয়াকে দেহের অখণ্ড সমগ্রের অংশরূপে বিবেচনা করে। এই অখণ্ড সমগ্র হিসেবে বিবেচনা করে, প্রতিটি ক্ষেত্রেই অখণ্ড সমগ্রতাকে ভাঙা যাবে না। যারা এই মেথডওয়ালা যারা, তারা কিন্তু এইটাই করে, এক একটা খণ্ডকে তারা অনেক বর্ধিত করে ফেলে। তারা কিন্তু এর মধ্যে ব্যালেন্সটা রাখতে পারেন, তারা হোমিওপ্যাথ হতে পারবে। খুব সাবধান, এত কষ্ট করে শিখলেন, ভুল পথে পরিচালিত হবেন না, এটাই আমার অনুরোধ। এবং এটা যদি আপনারা করতে পারেন, আমার পরিশ্রম সার্থক। এবার তার কি বলছে, সংজ্ঞা কি বলেছে, ইন্টিগ্রেটেড হোল বা অখণ্ড সমগ্র, এই কথাটা অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। এই জায়গাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে মহা মুশকিল হবে। আমরা কিন্তু পাটের উপর চিকিৎসা করি, আবার করি না। যখন অখণ্ড সমগ্রের উপর যখন আপনি ইয়ে করবেন, তখন কিন্তু এটা অসাধারণ একটা প্রেসক্রিপশন হবে, যদি আপনি বুঝতে থাকেন। হোমিওপ্যাথি ফিলোসফি যদি না থাকে, তাহলে আপনার সব নলেজ হচ্ছে স্টেরাইল, মৃতবৎসা, এক কথা স্টেরাইল, এর কোনো মূল্য নেই। এবার হচ্ছে কি, ইন্টিগ্রেটেড হোল্ড সম্পর্কে আমি আগেই বলেছি। এবার আসি আমি, এই যে প্রচলিত বিতর্ক যেটা আছে হোমিওপ্যাথি শব্দের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে, আমরা ইটাইমোলজি মানে হচ্ছে কি, যেখানে শব্দের প্রকৃতি এবং তার মূল উৎপত্তি সম্পর্কে আলোচনা করা, সেই জায়গা থেকে আমরা একটু যেতে পারি। সেখানে গেলে আমরা কি দেখতে পাবো, প্রথম ব্যবহার করেন যুক্তিবাদী মননশীল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এটা করেছিলেন। অর্গানাইজাররা প্রথম হ্যানিম্যান এই জায়গাটাকে তুলে ধরেছিলেন। এই শব্দের মধ্যে দিয়ে তিনি একটি গূঢ় ভাবার্থ বোঝাতে চেয়েছেন। এই যে হোমিওপ্যাথি কথাটা তিনি ওখানে তুললেন, হোমিওপ্যাথি সদৃশ বিধান আমরা মুখে বলি, আমরা দাবি করি, হোমিওপ্যাথির তো গবেষণা হচ্ছে না, কি সর্বনাশ হয়ে গেল গো, এটাকে পাল্টাতে হবে। এই গবেষণা করে গবেষকরা সব পাল্টা আবার খেলায় মেতে রইলেন। আচ্ছা ভাই, এই যে সদৃশ নীতি, এটা কি হ্যানিম্যানের সৃষ্টি? তা তো নয়। হ্যানিম্যান প্রকৃতির যে নিয়ম বা নীতি, সেটাকে বৈজ্ঞানিকভাবে সহজলভ্য করে আমাদের হাতে তুলে দিয়েছে। কারণ প্রকৃতি তো আরোগ্য নীতি আছে, সে আরোগ্যটা কিন্তু তার খামখেয়ালির উপর নির্ভর করে। খামখেয়ালি হলে তো হবে না, আজকে আপনার রোগ হয়েছে, প্রকৃতি 2 বছর পরে আপনাকে সারাবে, ততদিন তো মরে যাবে না। হ্যানিম্যান সেই মানব কল্যাণে সেইটাই করেছে, এবং তিনি তার মতন মেধা দারিদ্র্যকে বেছে নিয়েছেন। এই যে অনারেবল কথাটা বলে, অনারেবল পোভার্টি বেছে নিয়ে কি স্ট্রাগল করেছেন আপনারা ভাবতে পারবেন না। তার জীবনীটা যদি পড়েন, কি কষ্ট তাকে দেয়া হয়েছে সে ভাবা যায় না। তবুও তিনি শেষ জীবনে এসে বলছেন, আমি বৃথা জীবনযাপন করি নাই। একটা মানুষ কোন স্তরের হলে পরে দুঃখ কষ্টে উঠতে পারে? আমরা ব্যক্তিগত দুঃখ কষ্ট নিয়েই বেঁচে আছি। হ্যানিম্যান 9 নম্বর অ্যাপ্রোচে যেটা বলছে, হায়ার পারপাস অফ লাইফ, মানুষের কল্যাণ সাধন করতে হবে, তবেই তুমি সুস্থ মানুষ। এটা যদি করতে হয় তাহলে কিন্তু হোমিওপ্যাথিটা পড়তে হবে, পড়ার মতন পড়তে হবে, ফাঁকিবাজির কোনো স্থান নেই।
হোমিওপ্যাথি সহজে কিছু হবে না, কঠোর পরিশ্রম করলেই সহজ হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। এবং যা কিছু গ্রহণ করুন যুক্তির দ্বারা সেটাকে বিবেচনা করে তবেই আপনার গ্রহণ করবেন। এবার হোমিওপ্যাথি শব্দকে বিশ্লেষণ করে কি পাই, গ্রিক ও শব্দ হোমাইস অর্থাৎ সদৃশ প্যাথিয়া, আর প্যাথিয়া থেকে প্যাথি পাচ্ছি, এটা প্যাথোস প্যাথোস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দৈহিক মানসিক দুঃখ কষ্ট দূর করা, হোমিওপ্যাথি। তাহলে এই যে অর্থটা দৈহিক মানসিক দুঃখ কষ্ট দূর করা, আপনি কি অন্য প্যাথিতে দৈহিক কষ্ট দূর করতে পারেন? মানসিক কষ্ট আছে কি? আপনারা যারা একটু হোমিওপ্যাথি বোঝেন ওষুধ দিয়ে দেখুন না, ওষুধ দিয়ে দেখুন তার কি পরিবর্তন হচ্ছে, দেখবেন মানসিক পরিবর্তনটা আগে হয়, মানসিক পরিবর্তনটা আগে হয়। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। রিসেন্ট একটা বাচ্চা পেয়েছিলাম, মানে পরীক্ষায় রেজাল্টটা খুব ভালো করতে পারে, ভালো করতে পারে না মানে কি, সে 96 না 97% নাম্বার পেয়েছে, ওর নাম্বার স্কোর ছিল 99%। এই পেশেন্টটাকে আমি খুব হাইপার সেন্সিটিভ বলে তাকে আমি কস্টিকাম দিয়েছিলাম, 30 দিয়েছিলাম, বেশি দেয়নি, ভয় দেয়নি, তাও কি আমি ওকে প্রায় 15 না 20 গ্লাস পরিবর্তন করে দিয়েছিলাম। সেটাও সিভিয়ার অ্যাগ্রাভেশন, হ্যাঁ তার সঙ্গে তার ওই পাঁচিল ডান দিকের চোখের উপর একটা এসেছিল, ইত্যাদি ইত্যাদি, ওটা তো পড়ে গেল দিন 10-এর মধ্যে, পরবর্তীকালে একটা সিভিয়ার অ্যাগ্রাভেশন হয়েছিল। কিন্তু পেশেন্ট কিন্তু আমাকে বলছে তার বাবা মা খেপে গেছে, আমার প্রচন্ড খেপে গেছে। সে কি বলছে, বলছে আমার ওই কথাগুলো এখন মনে পড়ে না, এখন হাসি পাচ্ছে আমার, যে আমি কেন ওইটা নিয়ে কান্নাকাটি করেছি, কেন কষ্ট পেয়েছি। সে আমাকে বলছে আপনারা যদি ঠিক মতন চিকিৎসা করতে পারেন, পেশেন্ট আপনাদের পক্ষে লড়াই করবে, পেশেন্ট আপনাদের পক্ষে লড়াই করবে। এখন পেশেন্ট সঠিকটা করুন এবং পেশেন্টকে বোঝাতে হবে। হ্যানিম্যানকে এই কথা বলেছেন বারে বারে, বোঝানোর কথাটা হ্যানিম্যান বলেছেন, একটা জায়গায় এরকম বলেছেন অর্গাননটা বোঝাতে হবে, অর্গানন তো বোঝানো যাবে না অতটা সম্ভব, অর্গানন তো ডাক্তাররাই বোঝে না, তাকে কি বোঝাবো। হোমিওপ্যাথিটা খুব সহজে বোঝাতে হবে যাতে মানুষ আকৃষ্ট হয়, এবং মুখের কথা তো হবে না, কাজ তো দেখাতে হবে, কাজ না দেখালে কি করে হবে। ফলে এই কাজ দেখাবার জন্য আমাদের কিন্তু হোমিওপ্যাথি স্বাস্থ্যটা খুব গভীরভাবে অনুশীলন করতে হবে, এবং বন্ধু বাছাইও কিন্তু সেইভাবে করতে হবে। আপনার বন্ধু বাছাই থেকে আপনার চরিত্র বাছাই করব আমি, আমরা ধরে ফেলি এগুলো। সেই বন্ধুকেই বাছাই করবেন যে নীতিসম্মতভাবে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চায়, বাকি সবকে বর্জন করতে হবে, এছাড়া কোনো গতি নেই। ফলে জীবনটাও যদি আমরা পরিবর্তন না করি, আমাদের চরিত্রে যদি মিউটেশন যদি না করতে পারি, আমরা হোমিওপ্যাথিকে ধরতে পারবো না। হ্যানিম্যানকে আক্ষেপ করে সাদিই বলেছেন এই মিথ্যাবাদীরা, মিথ্যাবাদী বলে মিথ্যে কথাটা নয়, সোজা কথাটা হচ্ছে যে যারা নীতিহীন তারা যেন আমার বাক্সে না হাত দেয়। আমার বাক্স মানে কি, হোমিওপ্যাথির যে বাক্স তিনি যে মানব কল্যাণের সৃষ্টি করেছেন ওষুধ, এইটা যেন তার হাত না দেয়। এটা তার অনেক কষ্টে বলেছেন স্রষ্টা। আমরা সেই কষ্টটা উপলব্ধি করি বলেই আমরা এই মুহূর্তে এখনো আমরা শিখছি, এখনো পড়াশোনার মধ্যে আমরা ডুবে আছি। এছাড়া তো বিকল্প কোনো রাস্তা খোলা নেই আমাদের কাছে। এবার আমরা পরবর্তী অংশে আসছি। অর্গানের প্রথম সূত্রটি হচ্ছে কি? অর্গানের প্রথম সূত্রটি হলো চিকিৎসকের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য রোগীকে পুনরায় স্বাস্থ্যে ফিরিয়ে আনা, নিরোগ করা, যেমন বলা হয়। ডিটেলস ব্যাখ্যায় যাওয়া সম্ভব নয়। এখানে একটা লক্ষ্য করে দেবেন, ইংরেজি ঠিক আছে, সিক টু হেলথ, সিক টু হেলথ, ডিজিজ টু হেলথ বলেননি হ্যানিম্যান। আমরা সিকনেস কজন বুঝি, হোয়াট ইজ সিক তা তো বুঝি না। এবং যদি আপনারা হ্যানিম্যানের এই আজকে আলোচনা করবো আমি কিছুটা, ফলে আমাদের প্রতিটি অ্যালার্ট সাবজেক্টকে যেমন বুঝতে হবে, পাশাপাশি হোমিওপ্যাথি সাবজেক্টে যদি না বুঝতে পারেন তাহলে মহা মুশকিল হবে। আমরা অ্যালার্ট সাবজেক্টগুলোকে কিভাবে গ্রহণ করব? হোমিওপ্যাথি ফিলোসফির আলোকে, হোমিওপ্যাথি ফিলোসফির আলোকে আমরা তাকে গ্রহণ করব। আমরা, আমার মনে আছে অ্যাসিডিটি, আমরা যখন আলসারেশনের একটা স্টমাক আলসারের একটা কেস আমরা পড়ছিলাম, অনেকদিন আগে কথা বলছি, সেখানে বলা হচ্ছে অ্যাসিডিটির কারণটা কি,
ফরমোস্ট কজ হচ্ছে ইমোশনাল ডিস্টারবেন্সেস। এটা কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে। তাহলে ইমোশনাল ডিস্টারবেন্স যদি ওটার মতো ওদের ওষুধ নাই, ওষুধ অ্যাসিডিটিটাকে কাটাবার জন্য একটা খাট দেবে, আর তো কিছু করার নেই ওদের। এইবার দেখুন, ইমোশনাল ডিস্টারবেন্স তারা বলছে কিন্তু তার প্রয়োগ নেই। এবং এই প্র্যাকটিস অফ মেডিসিন করে আমরা যদি ওই ইমোশনাল ডিস্টারবেন্সটা কি বার করার চেষ্টা করি, ওখান থেকে তো এক্সাইটিং কজ, সেখান থেকে ফান্ডামেন্টাল কজ আমরা পেয়ে যাব। এবং তারপরে রোগের গতি প্রকৃতি মানে পেস অ্যান্ড ইন্টেন্সিটি, এইগুলো কিন্তু একটা প্রেসক্রিপশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ধরুন দেখা গেল সব একোনাইটের মতন সিমটম সব কিছু পেলেন, কিন্তু কেসটা খুব ধীরে ধীরে ডেভেলপ করেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না, ওষুধ পেসটা মিলছে না। প্রত্যেকটা ওষুধের কিন্তু পেস আছে, ইন্টেন্সিটি আছে, আরো অনেক কিছুই আছে, আমি জাস্ট এইটুকু আলোচনা করছি। ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে ওষুধের সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে সতর্ক হতে হবে, সদা সতর্ক দৃষ্টি নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে আমরা আসছি, এই সিকনেস সম্পর্কে বুঝতে গেলে পরে কিন্তু আমাদের কুসংস্কার মুক্ত মন হতে হবে। এখানে জেএন কাঞ্জিলাল 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, বিশেষ করে শেষ সূত্র 15 নম্বর সূত্রটি তিনি বলেছেন যে বারবার পড়তে হবে। এখানে কিন্তু এই সূত্রগুলো সম্বন্ধে ডিটেলস বলা যাবে না, সম্ভব নয়। আপনাকে কি করতে হবে, আমি প্রত্যেকটা সূত্রের এসেন্সটাকে আমি আপনাদের সামনে তুলে ধরব, তবে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি বা কি বিষয় এটা। আজকে এইটুকু বলি, শেষ করবো এই জায়গাটা ইয়ে করে। তাহলে কি হচ্ছে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো রোগী বলতে হ্যানিম্যান ঠিক কি বোঝাতে চেয়েছে। আমরা জানি বেশিরভাগ জ্ঞানী বন্ধু রোগের জ্ঞান, নলেজ অফ ডিজিজ অ্যাপোরিজম 3 বলতে বোঝেন প্র্যাকটিস অফ মেডিসিন অ্যান্ড প্যাথোলজির জ্ঞান। অনেকেই বোঝেন এটা, অনেক পণ্ডিত মানুষ এই কথা বলে। যে সময় হ্যানিম্যান লিখেছেন সেই সময় প্যাথোলজি বা প্র্যাকটিস অফ মেডিসিনের অস্তিত্ব কোথায় ছিল, 1 নম্বর পরে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, প্যাথোলজি এবং এই কি বলে প্র্যাকটিস অফ মেডিসিন এভার চেঞ্জেবল সাবজেক্ট, প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, এডিশন হচ্ছে। কিন্তু আমরা কি আমাদের যে লক্ষণগুলো সেগুলো কি প্র্যাকটিস অফ মেডিসিনে প্যাথোলজি থেকে লেখা আছে? তা তো নেই। আমাদের কাজ করতে গেলে আমাদের ওই মেটেরিয়াল যে লক্ষণ আছে সেটা দিয়ে করতে হবে, অন্য কোনো উপায় তো আমাদের নেই। এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, তাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে জেনারেলাইজ চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ চিন্তা ভাবনা। ইন্ডিভিজুয়ালাইজেশনটা মিথ্যে। দেখুন বিজ্ঞানে প্রমাণিত হয়েছে, বিজ্ঞানে বলতে জেনেটিক কোড বা জিন তত্ত্ব যে আবিষ্কার হয়েছে সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে যে জিন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল। তারা এখন অলরেডি পার্সোনাল মেডিসিন ভাবতে শুরু করেছেন। আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনার বাড়িতে একটা গাছ আছে, গাছের ফুলগুলোকে দেখুন, যদি আম গাছ থাকে আম গাছের ফলগুলোকে দেখুন, সবই আম, বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম হচ্ছে, তার বৈশিষ্ট্য আমি বলতে পারো না পারো। আমি ছোট আমটা সাইজের এটাকে আমি আম বলবেন, বড়টাকে যেটা পাকা হয়েছে সেটাকে আপনি আম বলবেন। কেন বলবেন? তার বৈশিষ্ট্য আপনি চিনে ফেলেছেন। প্রকৃতির নিয়মে কিন্তু কোনোটা এক হয়, প্রত্যেকটা আলাদা আলাদা হয়, কিন্তু এমন বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্য দিয়ে তাদের চিনতে আমাদের অসুবিধা হয় না। তেমনি হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলোকে আবিষ্কার করতে হবে, যেটা 153-তে হ্যানিম্যান আনকমন পিকুলার অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে তিনি বলেছেন। মেডিসিনের মধ্যেও আমাদের সেইগুলো খুঁজে বার করতে হবে, তবে আমরা বুঝতে পারবো উইথ ইট পেস অ্যান্ড ইন্টেন্সিটি অ্যান্ড সাকসেশন অফ অর্ডার। এই 3টে জিনিস কিন্তু থাকতেই হবে, না থাকলে এই 3টে বাদ দিয়ে হোমিওপ্যাথি প্রেসক্রিপশন হবে না। আচ্ছা, এবার হচ্ছে কি, আমাদের তাহলে কি করতে হবে, রোগ ও রোগীর মধ্যে পার্থক্য করতে হবে। আপনি খুব সোজা উদাহরণ দিয়ে আসি, আপনার জ্বর হয়েছে, বৃষ্টিতে ভিজেছেন, জ্বর হয়েছে, আপনার এই জ্বরটা হয়েছে, তো জ্বরটা হওয়ার পরে এবার আপনি ছটপট করছেন, বিছানায় ছটপট করছেন, স্থির থাকতে পারছেন না, কন্টিনিউ করছেন। এই জ্বর যেটা হয়েছে এটা তো রোগ। বৃষ্টিতে ভিজেছেন, এটা এক্সাইটিং কজ, কিন্তু এই এক্সাইটিং কজটা এটাও তো মাধ্যমের বাইরে নয়, এটাও মাধ্যমের বাইরে নয়।
তাহলে এই যে এক্সাইটিং কজ যেটা আছে এটা আপনি পেলেন। বৃষ্টিতে ভিজলে কি জ্বর হয় সবার? তা তো হয় না, কারো হয় কারো হয় না। তাহলে এইটা হচ্ছে পেশেন্টের সিমটম। এবার এই যে ছটফট করছে, চুপচাপ থাকতে পারছে না, এই ছটফটানি যেটা, সব পেশেন্ট কি ছটফট করে? তা তো না, কেউ চুপচাপ করে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, এই যে ছটফট করছে এইটা তার একটা বসে, এবার তারপরে দেখা গেল তার জিভের ডগাটা একটা আমি লাল দাগ পেলাম, রেড টিপ পেলাম। আমরা তাকে রাস্তা দিতে পারবো। কেন দিতে পারবো? এটা কার উপরে প্রেসক্রিপশন করলাম? জ্বরের উপরে করলাম কি না? যেগুলো পেশেন্টের সিমটম, যেটা এই পেশেন্ট, রোগ আর রোগী, এই দুটোকে আলাদা করা শিখতে হবে। যে রোগ নিয়ে আসুক না কেন আপনার কাছে, যে রোগ নিয়ে আসুক না কেন, রোগ এবং রোগীকে আলাদা করতে না পারলে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন। এবং এটা খুব সহজেই করা যায়। আমি একটা সহজ উদাহরণ দিলে এই পর্যন্ত। এইবার আমি কি করছি, এই যে অ্যাপোরিজম 3 যেটা আছে, অ্যাপোরিজম 3 একটা জায়গায় আমরা কেউ খেয়াল করি না, সেটা হচ্ছে কি, নলেজ অফ ডিজিজ কমা দিয়ে ইন্ডিকেশন। নলেজ অফ ডিজিজ কমা দিয়ে ইন্ডিকেশন। এই ইন্ডিকেশন কথাটাকে আমরা গুলে মেরে দিয়েছি। কিসের জন্য? ওই যে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে হবে, ওটাকে সাজাতে হবে। যারা বলছেন তারা পণ্ডিত কম নন, তারা মনে করেছেন কি আপনার থেকে কম জানেন? না। আপনার সঙ্গে পার্থক্য কোথায়? পণ্ডিতের সঙ্গে হোমিওপ্যাথির পার্থক্য কোথায়? পণ্ডিতরা একটা সাবজেক্ট জানেন, তার সমন্বয় সাধন করতে পারেন। যার জন্য দেখবেন বহু পণ্ডিতের চেম্বারে ঢুকলে বুঝতে পারবেন অবস্থাটা কি। তারা লেখেন এক, তারা লেখেন সুন্দর, বলেন সুন্দর, চেম্বারে ঢুকলে পরে আর বললাম না, থাক। কেশিদাস আমাদের যেমন বলতেন, বলে ওরে লুকিয়ে উঁকি মেরে দেখবি আমি কি করছি, যদি আমি চোর হই আমাকে ছেড়ে চলে যাবি, থাকবি না। কেন থাকবি? চোরের সঙ্গে থাকবি কেন? সম্পর্ক রাখবি কেন? এটা কেশিদাস বলতেন। তাহলে কি হলো, তাহলে আমরা আমাদের তো এই রোগ এবং রোগীর মধ্যে পার্থক্য সম্পর্কে আমি একটু ছোট্ট করে আমি এটা বললাম। এবার এর অন্তর্নিহিত অর্থগুলো, টাইমটা কতটা হয়েছে আমি বুঝতে দেখি, হয়ে এসছে, এটা করে শেষ করে দিতে। তাহলে কি হচ্ছে এখানে, যে এই যে ইন্ডিকেশন যেটা বলা হচ্ছে, এই যে দেখবেন আপনারা গিয়ে নলেজ অফ ডিজিজ কমাতে ইন্ডিকেশন আছে, এটা অ্যাকচুয়াল মানেটা কি? সেই মানেটা বুঝতে গেলে, যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমি তো এটা টোটাল কেস রেকর্ডিং তো আমার দেওয়া সম্ভব নয়, জাস্ট একটা ডেমো রিপ্রেজেন্টেশন আমি করতে চাইছি। ধরুন আপনার কাছে মাথা যন্ত্রণার একটা পেশেন্ট এসছে, মাথা যন্ত্রণার একটা পেশেন্ট এসছে। সেই যে পেশেন্টটা আপনার কাছে এসছে, সেই পেশেন্টের কি হয়েছে, কি কি আছে? প্রথম যে পেশেন্টটা যেটা এসছে, সেই পেশেন্টের হচ্ছে মাথা যন্ত্রণাটা সকাল 10টা থেকে তার সকাল 10টা থেকে বাড়ে, সকাল 10টা থেকে সেটা বাড়ে। তারপর কি হয় না, রোদে গেলে তার কষ্টটা বাড়ে, এবং তার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ আছে, শেষ নুন খেতে ভালোবাসে, হট পেশেন্ট। এই যে কতগুলো সিমটম নিলেন, এই সিমটম নিতে একটা ইন্ডিকেশন দিচ্ছে। কাকে দিচ্ছে? ন্যাটটামকে ইন্ডিকেশন দিচ্ছে। তাহলে কি হলো, আপনার এই যে ইন্ডিকেশন সমেত যে নলেজটা, যেটা এই নলেজটাকে হচ্ছে নলেজ অফ ডিজিজ বলেছে হ্যানিম্যান। আবার দেখুন, সবসময় একই ছকে আসবে তা তো নয়, এই জন্য ছক ভাঙটা শিখতে হবে। যারা একটু ক্লাসিক্যাল গান চর্চা করেছেন তারা দেখবেন যে বিস্তার পোর্শনে বিরাট স্বাধীনতা আছে, যদি তালটা বোঝেছে। এখানে দেখুন, আটটা পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, সেই পেশেন্টের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, সেইখানে পেশেন্টের একটা মাথা যন্ত্রণা তার আছে। সেই মাথা যন্ত্রণাটা প্রবল মাথা যন্ত্রণা, সেই মাথা যন্ত্রণা ভালো ঘুম দিলে পরে তার মাথা যন্ত্রণাটা কমে যায়। এবং সে মাছ খেতে খুব ভালোবাসে, সে অল্প গরম খেতে ভালোবাসে, তেতেও সে বেশ ভালোবাসে। এইরকম কতগুলো সিমটম পাওয়া গেল, এবং তাকেও কিন্তু ইন্ডিকেশন ন্যাট্রামে করছে। তাহলে দেখা যাচ্ছে কি, হঠাৎ করে কারোর ভয় পাওয়ার পর জ্বর আসলো, মৃত্যু ভয়, ছটফটানি ইত্যাদি ইত্যাদি যখন দেখলেন, তখন আপনারা একুনেটের কথা ভাবছেন।
তাহলে এই যে ড্রাগ পিকচার, যেটা এই ড্রাগ পিকচার দেখবেন কেন্ট, তার যখন মেডিকেল পড়ে দেখবেন, কেন্ট কিন্তু মাঝে মাঝে রোগের বর্ণনা দিতে দিতেই টুক করে 2-1 লাইনের মধ্যে এই রোগীর বর্ণনাটা ওখানে পুশ করে ঢুকিয়ে দিচ্ছেন। কিভাবে ঢুকিয়ে দিলে পরে টোটাল ম্যানিফেস্টেশনটা আসবে, কি করে আমরা ওই হোমিওপ্যাথির ওই ড্রাগ ইন্ডিকেশনটা বুঝতে পারবো, সেটা কিন্তু কেন্ট খুব মুন্সিয়ানার সঙ্গে দেখিয়ে দিয়ে গেছে। এই জায়গাগুলো বুঝতে হবে। হোমিওপ্যাথিটা হচ্ছে কিন্তু মনে রাখবেন ল্যাবরেটরি নির্ভর চিকিৎসা পদ্ধতি নয়, অবজারভেশন নির্ভর চিকিৎসা পদ্ধতি। আপনারা বই পড়ে বা গুরুদের কাছে যা শিখছেন তার থেকেও বেশি শিখতে পারবেন রোগীদের কাছ থেকে। রোগীদের কাছ থেকে শিখতে পারবেন, রোগীরা আপনার শেখাবে, রোগীকে সময় দিতে হবে, রোগীর সঙ্গে আন্তরিক ব্যবহার করতে হবে, সে যেন বোঝে যে আপনি তার আপনজন, আপনি তাকে আরোগ্য করার চেষ্টা করছেন। তাহলে সে উজাড় করে তার মনের কষ্টগুলো সে বলবে, যে কষ্টগুলো সে ভোগ করছে, যে কষ্টগুলো ভোগ করছে, যে কষ্টগুলো সে কারণ সে জানে না। আপনাদের কিন্তু সেই কারণটা খুঁজতে গেলে সেই আপনাদের টোটালি জার্নি অফ দ্য পেশেন্টটাকে বুঝতে হবে। জার্নি অফ দ্য পেশেন্ট নাথিং বাট দ্য সিকনেস অফ দ্য পেশেন্ট। তার ওই হেরিডিটারি ফ্যাক্টর থেকে আস্তে আস্তে আপনাকে আসতে হবে, এখানে বর্তমানে সে পৌঁছতে হবে। আপনি ধরুন আজকে একটা পেশেন্ট আপনি দেখছেন, আমরা এই যে আমি একটা ঘটনা আপনাকে বলি, একটা মাথা যন্ত্রণার পেশেন্ট, তার মাথা যন্ত্রণা কখন হবে তার কোনো ঠিক নেই, হলে পরে মানে পাগল অবস্থা একদম, 2-3 দিন পর্যন্ত একটানা কাজ কর্ম বন্ধ করে কান্নাকাটি পর্যন্ত করতে হয়, এরকম একটা মাথা যন্ত্রণা ইতিহাস রেকর্ড করেও তাকে খুব সুবিধা করতে পারিনি আমি। এবার আমি চিন্তা করলাম পিকচার তো আসছে না, ব্যাপারটা কি, পাস হিস্ট্রি দেখলাম, পাস হিস্ট্রি সেখানে কিছু পেলাম না। তারপরে হিস্ট্রিটা পাওয়া যাচ্ছে যেটা তার বাবার কাকার কিন্তু ওই ধরনের মাথা যন্ত্রণা আছে, সেটা রাইট সাইডের মাথা যন্ত্রণা, কাকারটা একটু কম, বাবারটা ছিল প্রচন্ড। ওই বিকেলের দিকে তিনি এসে প্রায় শুয়ে পড়তেন। এই হিস্ট্রিটা যখন পাওয়া গেল তখন আমি তাকে আরো কিছু জিজ্ঞেস করার পর আমি জিজ্ঞেস করছি, তুমি খরচাপাতি ইয়েটা কেমন কেমন খরচাপাতি করো তোমার মেয়ে বা বউ বাজার টাজার করতে গেলে? তার বউ বলছে, ওরে বাবা রে, জানেন তো ও তো গালাগালি খায় দোকানদারের কাছে, যদি বলে 100 টাকা ও বলে এটা 50 টাকা দেবে। হ্যাঁ, গালাগালি খায়, এরকম করতে করতে 10 জায়গায় ঘুরতে ঘুরতে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার সময় বেরোলে। হ্যাঁ, এই দেখুন, এই 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 যে আমি ওর রাইট সাইডটা পেলাম, বংশিষ্টি মানে তার মাথা যন্ত্রণা ভুগতাম, এটা লিখে রাখলে হবে না, রাইট সাইডটা পেলেন, এরও তো রাইট সাইড অ্যাফেকশন। তাহলে এই যে আপনি যে সাকসেশন অফ অর্ডারটা পেয়ে গেলেন, বিরাট জিনিস পেয়ে গেলেন, ওইটা দেখি আপনি গেস করতে পারেন, তাই তো, দেখি তো একটু বাজিয়ে দেখি তো কেমন। তার মানে কি আপনার কি প্রয়োজন সেটা আপনাকে ভাবতে শিখতে হবে। ভাবতে না শিখতে পারে আপনি প্রশ্ন করেই যাবেন, সারাদিন কেটে যাবে। ফলে এই যে সূক্ষ্ম জায়গাগুলো, এইগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে। এইটা করতে পারলে তবেই আমি কিন্তু প্রেসক্রিপশনটা করতে পারবো। তা একটু সময় লাগবে। নলেজ অফ ডিজিজ সম্পর্কে বললাম এই পর্যন্তই, আর মনে হয় টেনে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। আজকে রাত অনেক হয়ে গেছে, যদি কোনো প্রশ্ন থাকে, যেটুকু আলোচনা করলাম কোনো ভুল ত্রুটি যদি থাকে সেটা আমাকে সংশোধন করে দিন, মানে এখানে অনেক পণ্ডিত মানুষ আছেন। ফলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। পরে যদি আমাকে সময় দেন তাহলে আমি আরো চেষ্টা করব। জি অবশ্যই স্যার, ধন্যবাদ। স্যারের আলোচনা আপনারা শুনলেন। এ বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন, একটু দ্রুত করেন কারণ রাত হয়ে গেছে তো। প্রশ্ন? জি, নাজিমউদ্দিন বলেন। জি আদাব স্যার। স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমাকে বলছেন কি? জি স্যার, জি স্যার, আপনাকেই বলছি। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। হ্যাঁ স্যার, আপনার আলোচনা আমি শুনলাম, চমৎকার, এবং আমার কাছে মনে হলো যে মানে আমি বুঝতে পেরেছি এরকম আমার মনে হচ্ছে। তবে এখন একটা প্রশ্ন আমার আছে স্যার, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিস অফ মেডিসিন বলতে সাধারণত যেটা বোঝায়, এবং অনেকে এই বিষয়ে জোর দেন, এখন এটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায়, বা এটা কি আদৌ কাজে লাগবে কিনা?
এই কাজে বিষয়টা তো আরেকটু লাগবেই, যদি ক্লিয়ার করতেন। কাজে তো লাগবেই। আমি সেটা আজকে একটু ইঙ্গিত দিয়েছি, কিন্তু এটা পরে আমি আরো ডিটেলস বলবো। আমি কালচারের কেসের কথা বলেছি তো। আপনি একটা কাজ করুন, অরাম মেটালিকাম পড়ুন। অরাম মেটালিকামের লাস্ট প্যারাটা পড়ে দেখুন, সেখানে কেন্ট বলছেন রিড দ্য প্যাথোলজি।